দুপুর গড়িয়ে বিকেল হলেই পুকুর পাড়ে ছুটে আসেন হানুফা আক্তার। সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন স্কুল ফেরা মেয়ের অপেক্ষায়। এই পথ ধরে অনেকে বাড়ি ফিরলেও ফেরে না তার সবচেয়ে আদরের মেয়ে জ্যোতি আক্তার হাসি। শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফেরেন মা হানুফা আক্তার। হাসি চলে গেছে, একই সাথে চিরদিনের জন্য কেড়ে নিয়ে গেছে মায়ের মুখের হাসিও। স্কুলের ছাত্রছাত্রী দেখলে তুই দাঁড়ায় দাঁড়ায় ওইখানে কান্দি যে আমার মেয়ের মতো তো আর দেখি না। সবাই তো স্কুল ছুটি হয়েছে, এদিক দিয়ে রাস্তা দাঁড়ায় বাড়ি যেতেছে, আমার মেয়ে তো এইভাবে করে আসলো। এই হাসির মতো মুখ আর আমি আর দেখি না। ঠিক 1 বছর আগে এই ঘরের ভেতরেই আত্মহননের পথ বেছে নিয়েছিল নবম শ্রেণীর মেধাবী ছাত্রী হাসি। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল সেদিন যে ঘটনা হাসিকে এমন মৃত্যুর মুখে ঠেলে দিল? 20 মিনিটের ভিডিও করছে, আবার ছবি মানুষের মোবাইলে দিচ্ছে, এভাবে হের সাথে ছবি লাগায়া। তারপরেও দেখে মেয়েরে কিছু করতে পারে না, তখন ইন্টারনেটের মাধ্যমে ছবি পুরা বিশ্বে ছড়াই দিচ্ছে। এর জন্য দৃষ্টান্তমূলক ফাঁসি অথবা সারা জীবনের কারাদণ্ড এর দেয়ার কি। এই মায়ের চাওয়া পাওয়া নির্ভর করছে আদালতের রায়ের ওপর। আর কাতার প্রবাসী বাবা মামলার সব দায়িত্ব দিয়ে রেখেছেন এই চাচাকে। আসামির বাবার কাছে গেলাম, গ্রামের কোনো ব্যক্তি নিয়ে, তখন বললাম যে ভাই ঘটনা এই আপনার সেই কাজগুলো করছে, তো নিলে বিশ্বাস করে না। সামাজিকভাবে বিচার পায়নি হাসির পরিবার, আর আইনিভাবে যে এই বিচার পাওয়া যেত সেই বিষয়টিও জানা ছিল না তাদের। কিন্তু যখন জানা হলো ততদিনে সবকিছুই শেষ হয়ে গেছে। মামলার দ্বারা আমার জানা ছিল না কোনো কিছুই, মামলার সঙ্গে অভিজ্ঞতা নাই। তো আমার বলছে যে এই দ্বারা হবে, যে একটা তথ্য প্রযুক্তি আইনে একটা হবে, আর শিশু নারী নির্যাতন দমন আইনে 902-এর দ্বারাতে হবে। গ্রামগঞ্জের সাধারণ মানুষ এ ধরনের পর্নোগ্রাফি অ্যাক্ট কিংবা তথ্য প্রযুক্তি আইন সম্পর্কে কম জানবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আইনের মানুষ হয়ে যদি আইনের সঠিক ব্যাখ্যা দিতে না পারেন, তবে পুরো বিষয়টি আমাদের কাছে অস্বাভাবিক ঠেকে। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার এই চাঞ্চল্যকর মামলাটি সম্পর্কে সবশেষ অবস্থা জানতে গিয়ে আমাদের সামনে উঠে এসেছে বেশ কিছু অস্বস্তিকর তথ্য। কিশোরগঞ্জের জেলা জজ আদালত টিম 360 ডিগ্রি হাজির হলো আসামি পক্ষের আইনজীবী হিতীশ চন্দ্র দেবনাথের চেম্বারে। আমার বক্তব্য তো আসামি বলছে সে নির্দোষ, কিন্তু পুলিশের তদন্ত প্রতিবেদন বলছে সুলতান দোষী, যে কারণে উচ্চ আদালতে জামিন পায়নি সুলতান। এবার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমানের চেম্বারে টিম 360 ডিগ্রি। এই আইনজীবীর সাথে আলাপ করে জানা গেল কিশোরগঞ্জ জেলাতেই এ ধরনের আরো বেশ কিছু মামলা আছে তার হাতে। চট্টগ্রামের একটা মামলা আছে, ওইটা মেয়ে গোসল করতেছিল, বাথরুমের সোলার বেড়ার ফাঁক দিয়া ভিডিও করছে, ভিডিও করে পরবর্তী সময়টা ইন্টারনেট দিয়ে দিচ্ছে। তবে ঘটনা বলছে এটা তথ্য প্রযুক্তির বদলে পর্নোগ্রাফি আইনে মামলা হওয়ার কথা ছিল। ওটা ওই মামলাটা পর্নোগ্রাফিতে হইতে পারত। একই ধরনের আরো একটি ঘটনার বর্ণনা করলেন আরেক আইনজীবী। তার ইচ্ছার বিরুদ্ধেই আপত্তিকর অনৈতিক কাজগুলো করে আর কি। করার পরে এই মেয়ে আর জানে না, মোবাইলে যারা রেকর্ড করে রাখছে, সিডি করে রাখছে, এদের মধ্যে একজন আর কি, যে তোমার বাবাকে বলো 3 লক্ষ টাকা দিতে আমাদের, না দিলে আমরা এই যে ওই দিন যে আমরা এই কাজগুলো করছিলাম তোমার ইচ্ছার বিরুদ্ধে, এটা আমরা প্রকাশ করে দেব, ইন্টারনেটে ছেড়ে দেবো আর কি। আবারও ধারা পরিবর্তন, পর্নোগ্রাফি আইনের বদলে মামলা হলো তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে, যার প্রভাব পড়ে আদালতে চার্জ গঠনের সময়। ভবিষ্যতে আপনার চার্জের বেলায় দেখা গেছে অন্য একটা পার্টি আইনগতভাবে সুবিধা পাওয়া যেতে পারে। পুলিশের উচিত ছিল যে স্পেসিফিক যে আইনটা, এই আইনই করা দরকার ছিল। তিনি দোষ চাপালেন পুলিশের উপর। এবার দেখা যাক পুলিশ কি বলে। যে আইনে ফিট করে সে আইনে মামলা নেওয়া হচ্ছে। এরপরে সার্কেল এসপি আছে, অ্যাডিশনাল এসপি আছে, তারা দেখছে মামলাগুলো কোর্টে যাচ্ছে, সেখানে কোনো আইনি ছোট বড় বা এরকম বিচার করার কিছু নাই। আইন নিয়ে আইনি লোকেদের মধ্যে যখন এত জটিলতা, তখন সাধারণ বিচার প্রার্থীদের অবস্থা কি হতে পারে একটু ভেবে দেখুন।
এবার কিশোরগঞ্জ জেলা ছেড়ে আমরা ফিরতে চাই রাজধানী ঢাকায়, কারণ রাজধানী ঢাকায় আমরা এমন একটি মামলার সন্ধান পেয়েছি যেটি নিয়ে আমরা অনুসন্ধান করতে চাই। এবার দেখা যাক এই মামলা আমাদের কোন দিকে নিয়ে যায়। 22 ডিসেম্বর 2014, দারুস সালাম থানা এলাকা। 14 বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ভ্যান চালক জনি। প্রেমের ফাঁদে ফেলে জনি ওই গার্মেন্টস কর্মীকে একদিন তার বাসায় ডেকে নিয়ে যায়। তারপর জনির সাথে যোগ দেয় আরও 7 জন। এরকম জোর জবরদস্তি করে ছেলে আমার সাথে এটা করছে, করার পর ওটা যে ওর বন্ধু বান্ধব যে ভিডিও বা কিছু করছে ওটা আমি জানি না। তারপর সেই ভিডিওর দৃশ্য দেখিয়ে তার কাছে দাবি করা হয় 10,000 টাকা। তোমারও 4 দিনের টাইম দিচ্ছে, 4 দিনের ভিতরে যদি তুমি টাকা না দাও তাহলে এই যে ভিডিওটা আছে এটা আমি নেটে ছেড়ে দেবো। আরও অনেক ভয় দেখাইছে আমার। একবার টাকা নেয়ার পরেও ক্ষান্ত হয়নি অপরাধী চক্র, আবারও টাকা চেয়ে বসে তারা। তারপরের ঘটনা আরও ভয়াবহ। ওই বিল্ডিংয়ে আমরা নিয়ে গেছি, জোর করে আমার মদ খাওয়াইছে, খাওয়ার পরে আমার নিচে দিল করে ওরা আমার সাথে এরকম করার পরে ওটা আবার ভিডিও করছে। এই মামলাতেও পর্নোগ্রাফির বদলে দেয়া হয় তথ্য ও প্রযুক্তি আইনের ধারা। কারণ জানতে চাওয়া হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। এটা কোনো তেমন না কথা হলে যে ঘটনাটা ঘটছে তদন্ত হোক, তদন্ত ঘটলে পরে হওয়ার পরে অবশ্যই সঠিক ধরা যাবে। এই ঘটনা জানতে পেরে সহায়তার হাত বাড়ায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। মামলার ধারা দেখে প্রশ্ন তুলে এই সংগঠনটিও। এটা একদম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়ার কথা, এখন দেখা যাচ্ছে তারা কিন্তু তথ্য প্রযুক্তি আইনে কেসটা করেছে। এখানে স্পেসিফিক এবং থানা কিন্তু যে ওসি নিজেই স্বীকার করছেন ওনারা জানেনই না এটা। এই আইন সম্পর্কে পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন রাখা হলো আইনমন্ত্রীর কাছে। তাদের হয়তো এই আইনটা সম্বন্ধে এতটা সচেতনতা নাই। আমি যেটা করব একটা ফ্যাক্ট শিট, যেটা কি হবে একটা এক্সপ্লেন করে এই ধারায় অপরাধ গণ্য হবে এবং তাহলে এটাকে এই আইনে আপনারা মামলা দিতে পারবেন। এরকম আমি একটা বাংলাদেশে যতগুলি থানা আছে সবগুলিতে পাঠিয়ে দেব। আইনমন্ত্রীর এই প্রতিশ্রুতি কবে বাস্তবে রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়। তবে পর্নোগ্রাফি আইন এদেশে নতুন হলেও এ ধরনের অপরাধ কিন্তু অনেক পুরনো। 90-এর দশকে এদেশে পর্নোগ্রাফি অপরাধের অনেক উদাহরণ আমাদের সামনে আছে। ফিরছি একটা বিরতির পর। ইন্টারনেট কিংবা মোবাইল ফোনে ব্যাপক ব্যবহারের আগে এদেশে মূলত পর্নোগ্রাফির দৃশ্য দেখা যেত সিডি, ভিসিআর কিংবা পেন ড্রাইভে। এক্ষেত্রে তারকাদের মুখমণ্ডল জোড়াতালি দিয়ে কিংবা কোনো গোপন দৃশ্য ভিডিও করে লাখ লাখ টাকায় কেনাবেচা করা হতো। আর বিষয়টি যখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন তৎপর হয়ে ওঠে প্রশাসন। চলে সাইবার ক্যাফে, এমনকি দোকানে দোকানে অভিযান। আর এ বিষয়ে একটি আইন তৈরি করতে সরকারের উপর চাপ তৈরি করতে থাকে মানবাধিকার সংগঠনগুলো। সাইবার অপরাধ দমনে সর্বপ্রথম 2006 সালে পাশ করা হয় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন। এই আইনের 57-এর 1-এ বলা আছে, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা, অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হওয়ার জন্য উদ্বুদ্ধ হতে পারেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তাহলে এ ধরনের কাজ অপরাধের মধ্যে পড়বে। আর 57-এর 2-এ বলা আছে, এ ধরনের অপরাধ করলে দোষী ব্যক্তির সর্বোচ্চ 10 বছরের জেল এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 2009 সালে এই আইনের সংশোধনী এনে সর্বোচ্চ সাজার মেয়াদ 14 বছর করা হয়। তবে এই আইন পর্নোগ্রাফি রোধে যথার্থ নয় বলে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে একটি আবেদন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এদিকে দেশে পর্নোগ্রাফির বিষয়ে মাঠ পর্যায়ে জরিপ চালায় মানবাধিকার প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন। জরিপে পর্নোগ্রাফির জন্য নতুন আইন প্রণয়নের সুপারিশ করে সংগঠনটি। তো আমরা একটা পলিসি ইনফ্লুয়েন্স করার একটা উদ্দেশ্য নিয়ে এই গবেষণা করেছিলাম।
2012 সালে পাশ করা হয় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। আইনের 4 নম্বর ধারায় বলা আছে, পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ কিংবা প্রদর্শন করা যাবে না। এই আইনের সর্বোচ্চ সাজা 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। আর এই আইনের অনেক ফাঁকফোকর তুলে ধরেন এই মানবাধিকার কর্মী। দুর্বলতার ভিতরে সবথেকে বড় যেটা হলো করাপশন, এবং তারপরে হলো ভিকটিম, সেকেন্ড টাইম ভিকটিমাইজ হচ্ছে। তবে অপরাধ অনুযায়ী এই আইন যথেষ্ট বলেই দাবি করেন আইনমন্ত্রী। যা আছে তা কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হয় যথেষ্ট। আইন কতটা শক্ত আর কতটা দুর্বল সে বিতর্কে আমরা যেতে চাই না। তবে কাউকে কটূক্তি করলে তথ্য প্রযুক্তি আইনে 14 বছরের কারাদণ্ড আর একটি মেয়ের জীবন ধ্বংস করে দিলে 10 বছরের কারাদণ্ড, সেটাই বা কতটুকু যৌক্তিক, সেটা ভাবনার দায়িত্ব আমরা আইন প্রণেতাদের হাতেই ছেড়ে দিতে চাই। তবে সে যাই হোক, মানুষের জন্য ফাউন্ডেশন পর্নোগ্রাফির মাঠ জরিপ নিয়ে যে তথ্য তুলে ধরেছে সেটা মিলিয়ে দেখতে আমরা এবার অনুসন্ধানে নামতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোচিং সেন্টারের আশপাশেই গড়ে ওঠে সাইবার ক্যাফে। আর এইসব সাইবার ক্যাফেগুলোর টার্গেট স্কুল কলেজগামী শিক্ষার্থী। স্কুল ছাত্রদের খোঁজে সাইবার ক্যাফেতে টিম 360 ডিগ্রি, উদ্দেশ্য গবেষণার হিসেব মেলানো। সাইবার ক্যাফের ভেতরে এ ধরনের খোপ আকারে ছোট ছোট কক্ষ থাকার কোনো নিয়ম নেই, কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে রাজধানীর বেশিরভাগ সাইবার ক্যাফে। কক্ষের ভেতরে ঢুকতেই বেরিয়ে আসলো ক্লাস 6-এর এই ছাত্র। কি করে সাইবার ক্যাফে? গেমস খেলি। গেমস, ফেসবুক আজকে লগইন করা হয় নাই। কোন ক্লাস থেকে নেট ইউজ করবে? এই যে 10 এই বছরেই। অথচ 18 বছরের নিচে কোনো শিশু এখানে আসার নিয়ম নেই বলে জানালেন ক্যাফের মালিক নিজেই। লাইসেন্সের নিয়ম করা আছে যে 18 বছরের নিচে কোনো ছেলেকে বসানো যাবে না। 18 বছরের নিচে আমরা কোনো ছেলেকে বসাতে রাজি না। কম্পিউটারের এই বাজারে সব ধরনের গান ডাউনলোড করা যায়। প্রকাশ্যে গান কেনা বেচার এই দোকান হলেও গোপনে চলছে অন্য কিছু। এখানে খুব সহজেই মোবাইলের মেমোরি কার্ড, পেন ড্রাইভ আর হার্ড ড্রাইভে কেনা বেচা হয় নিষিদ্ধ ভিডিও চিত্র। আরও কিছু তথ্য দিলেন এই ব্যবসায়ী। মুরব্বীরাও আসে, ইয়াং জেনারেশন আসে। হ্যাঁ, আসে বলে কিছু ভিডিও টিডিও অনেকগুলো তো অ্যাভেলেবেল, সব দোকানেই হয়। আর বাজারে পণ্য সিডির চাহিদা সম্পর্কে ভয়াবহ পরিসংখ্যান জানালেন এই সিডি বিক্রেতা। ওই আরেকটি টুরিটা আছে নাকি আরেকটু? এমনি আমরা তো প্রতি সপ্তাহে 20টা করে নতুন মাল পাই বাংলা। এমনি আমরা জানি না কোনটা ভিত্তিক কি। এবার বড় ক্যামেরা দেখেই পালিয়ে গেলেন তিনি। তবে সাহস নিয়ে অনেক কথাই বললেন এই ব্যবসায়ী। বিদেশে নিয়ে যায় বাংলাদেশের সিটি, পাটোয়াটলি আছে, বাজনগর আছে, সুপার মার্কেট আছে, তারা বান আপনার গিয়ে বাসা ফ্যাক্টরি আছে। জেলে গেছি পরে 18 থেকে 20 বার গেছি নেকেট ছবির মামলা। পর্নোগ্রাফি কতটা নীরব ঘাতক এই ব্যক্তি সেই উদাহরণ হতে পারেন। হয়তো আমি বাইরে কোথাও বেরিয়েছি, হয়তো কোনো কাউকে দেখলাম সুন্দর মেয়েকে, তখন আমি দেখি ওই পর্নোগ্রাফির সিনটাই তাকে দেখে মনে করতাম। আমার ফ্যামিলির সাথে আমার আসলে টোটালি দেখা যায় এই কারণে একসময় প্রায় ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা ছিল। পর্নোগ্রাফির প্রভাবে মানসিক বিপর্যয়ের আশঙ্কা এই মনোবিজ্ঞানীর। একটা ফ্ল্যাটের ভিতরে যদি 5টা রুম থাকে, 5 রুমে 4 জন থাকে, 4 জনই আলাদা হয়ে গেছে। সবার রুমে টেলিভিশন, সবার রুমে ল্যাপটপ, সবাই আমরা ভোগবাদী জগতের মধ্যে ঢুকে বসে থাকি। কমিউনিকেশনগুলো ডিসরাপ্টেড হয়েছে। এটি সূক্ষ্ম পরিবর্তন নয়, এটা ব্যাপক বিপর্যয় আমি বলবো। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিসংখ্যান বলছে গত 2 বছরে পর্নোগ্রাফির 72টি ঘটনা ঘটলেও মামলা হয়েছে মাত্র 51টি। আর ইউটিউব, ফেসবুক কিংবা সিডিতে পর্নো ছবি প্রকাশ হওয়ায় 36 জন আত্মহত্যার চেষ্টা করলে মারা যায় 10 জন। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করে সংগঠনটি। এরকম যেমন আছে, এবং দেশের বাইরেও কিন্তু দুবাই সহ এবং ইন্ডিয়ার অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের কাছে কেস আছে। এবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক।
গত 2 বছরে পর্নোগ্রাফি আইনে ঢাকা মহানগরের মামলার সংখ্যা 29টি, আর রায় হয়নি একটিরও। 29 এপ্রিল 2012 পর্নোগ্রাফি আইনে প্রথম মামলা হয় উত্তরার পূর্ব থানায়। শুরু হলেও মাঝপথে এসে আটকে গেছে মামলার বিচার কাজ। এই ধরনের মামলা সাধারণত ভিকটিমরা সাক্ষী দিতে কম আসতে চায় না আর কি, নিরুৎসাহিত হয়। যারা সাক্ষী দিতে আসলে তো সমাজের চোখে আবার তারা ধরা পড়ে যায় যে এই অপরাধ তারা করছে। অনেক ভালো ভালো কেস কিন্তু একটা পর্যায়ে যায়, তারপরে কিন্তু জামিন হয়ে গেছে। সাক্ষী ও ভুক্তভোগী সুরক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ। এই পাবলিক প্রসিকিউটর এবং মানবাধিকার কর্মীর কথায় স্পষ্ট, সাক্ষী সুরক্ষা, সামাজিক বিড়ম্বনা, মামলায় সাক্ষীর হাজির না হওয়া, এমনকি নিজেদের মধ্যে আপোষ করে নেয়ার ফলে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধী চক্র। ফলে এ ধরনের ঘটনা বেড়েই চলছে। এখন প্রশ্ন হলো, এ ধরনের ছবি কিংবা ভিডিও ধারণ করে কোন মাধ্যমে অপরাধীরা তা ছড়িয়ে দিচ্ছে, আর সেটা থেকে বের হয়ে আসার উপায়ও বা কি, সেটাও আমরা জানতে চাই। ফিরছি একটা বিরতির পর। তথ্য প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা। ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকে একটি আইডি নেই অথবা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এখন ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে আপনি আপনার পুরনো কোনো বন্ধুকে হয়তো খুঁজে পাচ্ছেন, কিন্তু একই সাথে থেকে যাচ্ছে অন্ধকারের হাতছানি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি ইউটিউব, ফেসবুক, মোবাইল কিংবা ইন্টারনেটে ছেড়ে দেওয়া অশ্লীল ভিডিও দৃশ্য বন্ধ করতে অনেকেই হাজির হন রাষ্ট্রীয় এই নিয়ন্ত্রক সংস্থায়। ফেসবুক রিলেটেড অনেক প্রবলেম বা অনেক কমপ্লেইন আসে। আমরা ফেসবুক কর্তৃপক্ষের সাথেও, আমরা গুগল ওইসব কর্তৃপক্ষের সাথেও আমরা এক ধরনের একটা যে যৌথ যে একটা ব্যবস্থাপনা করা যায় কিনা সেই উদ্যোগ নিয়েছি। বিটিআরসির পরিসংখ্যান বলছে, ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটের বিরুদ্ধে গত 2 বছরে অভিযোগের সংখ্যা 104টি, সমাধান হয়েছে মাত্র 6টির। আর ফেসবুকের বিরুদ্ধে 165টি অভিযোগ পড়লেও একটিরও সমাধান পায়নি কেউ। এর কারণ হলো ফেসবুক কর্তৃপক্ষের সাথে কোনো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নেই বাংলাদেশের। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আছে, সেখানে আমরা ইন্টারনেট সেফটি সলিউশন একটা ব্যবস্থা আমরা সলিউশন স্থাপন করতে যাচ্ছি। যে কোনো সাইবার থ্রেট বা সিকিউরিটি রিলেটেড প্রবলেম ইনক্লুডিং পর্নোগ্রাফি, সেগুলো আমরা বন্ধ করতে সক্ষম হব। পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক, ভাইরাস বা ম্যালওয়্যার ছড়ানোর সবচেয়ে বড় নেটওয়ার্ক কিন্তু আসলে পর্নোগ্রাফি ওয়েবসাইট। পর্নোগ্রাফির প্রচারণায় তিনি কিছু গণমাধ্যমকেও দায়ী করে বসলেন। আমাদের দেশে অনেক লিডিং অনলাইন জার্নাল আছে যারা কিনা আসলে সেক্সটাকেই উপস্থাপনের মাধ্যমে তাদের কন্টেন্ট সেল করতে চান বা ক্লিক বাড়াতে চান, তাদের সাইটে ভিজিটর বাড়াতে চান, যেটা কিন্তু খুবই মারাত্মক। এবার গণমাধ্যমের ভূমিকা জানতে হাজির হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিনের কাছে। আসলে কোনটাকে অশালীন ছবি আমি বলছি, কোনটা ক্ষতিকর, যদি গণমাধ্যম নিজেরা তাদের সাংবাদিকের আচরণবিধি তৈরি করে না দেন, যদি প্রশিক্ষিত করার ব্যবস্থা না করেন, তো তাহলে আমরা এই ধরনের পর্নোগ্রাফিক কন্টেন্ট বারবার আসতে দেখতে পাব। গণমাধ্যমের নীতিমালা, আইনের প্রয়োগ আর নৈতিকতার শিক্ষাকে মেনে চললে এ ধরনের স্পর্শকাতর বিষয়টিকে এড়িয়ে যাওয়া সম্ভব। আর পর্নোগ্রাফির মতো এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করতে গিয়ে টিম 360 ডিগ্রিকে অনেক বেশি ভাবতে হয়েছে। একই সাথে এমন অনেক মানুষের সাথে কথা বলতে হয়েছে যারা এ ধরনের পর্নোচক্রের খপ্পরে পড়েছেন। তাই এবার এ ধরনের কিছু পর্নোচক্রের খোঁজে আমরা যেতে চাই চট্টগ্রামে। চট্টগ্রামের ইপিজেড এলাকা, লোহার গ্রিল কারখানার এই মালিকের নাম বাদশাহ। ব্যবসার খাতিরে প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে তার। কাজের সুবাদে বিভিন্ন কাস্টমারের বাসায় যাতায়াত ছিল বাদশার। 21 অক্টোবর 2014 অচেনা এক নম্বর থেকে ফোন আসে বাদশার মোবাইলে। কাজের অর্ডার পেয়ে ডাবল মুরিং এলাকায় একটি বাসায় ছুটে যান তিনি। তারপরে ঘটনা শুনব
তার মুখ থেকেই। এক পর্যায়ে আমারে বলতেছে যে তুই 10 লাখ টাকা দিবি, পরে ওরা মনে করেন যে আমারে বলতেছে এই আমরা যেরকম করি সেরকম করবি, নাহলে তোরে মাইরালাম। শর্ত মানে একটা ভিডিও করবে, একটা মেয়ে আনবে, পরে মেয়েটা আনছে, আনার পরে মেয়েটার সাথে ভিডিও করছে, তুইও যাতে কেউ ওরা বলবি না, যদি তুই বলো তাহলে নেটে এবং কি ইয়াতে আমি এই ছবি ছাড়িয়ে দেব। তার মানে ইচ্ছার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছবি তৈরির চক্রের খপ্পরে পড়ে গেছেন তিনি। পুলিশের অভিযানে ধরা পড়ে চক্রের 2 সদস্য। মানুষ নিজের মান সম্মান এবং ইজ্জতের ভয়ে তারা টাকা দিতে বাধ্য হয়। বাদশার মতো আরও একজন ব্যবসায়ী কালামও আরও একটি চক্রের খপ্পরে পড়েন। তবে এই চক্রের কাজের ধরন ভিন্ন। শোনা যাক কালামের মুখ থেকেই। পরিচিত মেয়ে ছিল, এটাকে করলো, তখন সে বললো যে না এখানে না, চলেন বাসায় যাই। তো আমরা ওরে পড়ছি, বসে পরে দেখি যেন হট করে 2-3 জন লোক চলে আসছে। আমি বললাম কী ব্যাপার? কয় না এখানে আপনারা অবৈধ কাজ করতেছেন। এক বিব্রত অবস্থায় আমাকে ছবি তুলছে, কয় টাকা দাও, টাকা না দিলে তোমার নেটে ছেড়ে দিব এবং তোমার মানুষ হানি করবো। এবার কোতোয়ালি থানার পুলিশের অভিযানে ধরা পড়ে চক্রের 7 সদস্য। 5 জন এই চক্রের জড়িতদেরকে গ্রেপ্তার করেছি এবং মামলা নিয়েছি। বিলকিস, সুচি আর রাব্বি এই 3 ভাই বোন মিলে চট্টগ্রাম এলাকায় গড়ে তুলেছেন পর্নোগ্রাফি সিন্ডিকেট। প্রথম ধাপে কাজ করেন বিলকিস, তার কাজ সুন্দরী মেয়েদের সাথে সখ্যতা গড়ে তোলা। দ্বিতীয় ধাপে রাব্বি সেই মেয়েকে বিয়ে করেন। তৃতীয় ধাপে তাদের বোন সুচি ভাইয়ের নতুন স্ত্রীকে নিয়ে যান শহরের অভিজাত হোটেলের ডিজে পার্টিতে। তারপরের কাহিনী শুনুন রাব্বি সাহেবের এই স্ত্রীর মুখ থেকে। ও যে প্রোগ্রামে নাচ করে আমাকে সেই প্রোগ্রামে নিয়ে যাইতো নাচার জন্য, অনেক কিছু বিয়ার টিয়ার খাওয়াইতো, খাওয়ার পর আমাকে নাচ করাইতো, মেয়েদেরকে নিয়ে অন্য জায়গায় দিত, বা মেয়েরা রাজি না হলে ওগুলো ফটোগুলো দেখাইতো, তো মেয়েরা বাধ্য হতো রাজি হওয়ার। মেয়েদের সাথে ভিডিও করে, তারপর বার্গেনিং করে, এরকম ঘটনা আমাদের অহরহ ঘটে। রাব্বির এই সাবেক স্ত্রী যখন এমন গুরুতর অভিযোগ তুললেন, তখন টিম 360 ডিগ্রি হাজির হলো অভিযুক্ত পরিবারটির সামনে। কিন্তু অভিযোগকারীকেই উল্টো পাগল বানিয়ে দেয়া হলো। আগের বউ পাগল অবস্থায় আছে, ওকে অনেক চিকিৎসা, মানে ওর বাবা পাগল, তো ওদের ফ্যামিলির ভিতরে একটা হয়ে গেছে। এবার ভিন্ন একটি চরিত্রের সাথে পরিচিত হব। এই শিশু সাহিত্যিকের নাম TIM ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া। 2005 সালে তিনি একটি ফটোগ্রাফিক সোসাইটি খুলে বসেন। সেই সোসাইটির আড়ালে তিনি পথশিশুদের নিয়ে পর্নোগ্রাফি নির্মাণ করতেন এবং সেই ছবি ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিতেন বিদেশে। ইন্টারপোল পুলিশের অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে। তারপর গত 10 জুন তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। তদন্তটাও শেষ হয়েছে, কোর্টে বিচারাধীন আছে মামলাটা। ইন্টারপোল বিষয়টাকে দেখছে, আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে, আমরা তথ্য দিয়েছি। সমাজে এ ধরনের অপরাধের সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে এ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রধানত শিকার হন নারীরা। সমাজের ভয়ে, সম্মানহানির ভয়ে তারা মামলা পর্যন্ত করার সাহস পান না। আবার যারা একটু সাহস নিয়ে মামলা করেন তারা আইনের জটিলতায় বেশি দূর এগুতেও পারেন না। আর এ ধরনের ব্যাধি থেকে মুক্তির উপায় হয়তো একমাত্র আইন প্রণেতারা ভালো বলতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্ত, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।